আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু তিনি কথা বলেছেন তথাগত রায়ের সঙ্গে। কি বলেছেন তিনি, আসুন শোনাই। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তথাগত রায়, পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট এবং ত্রিপুরার গভর্নর। তথাগতবাবু শ্যামাপ্রসাদ মুখার্জির বায়োগ্রাফিও লিখেছেন বটে, আর আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে বিজেপির এই যে সাফল্য, এটা তো একেবারে বলা যেতে পারে ঐতিহাসিক, বা বলা যেতে পারে বাংলার রাজনীতিতে একটা ভূমিকম্প হয়ে গেল। তথাগতদা, কীভাবে দেখছেন, কতটা ইমোশনাল আপনার নিজের মনে হচ্ছে? বাস্তবিকই ভূমিকম্প হয়ে গেল, এবং এ ব্যাপারে আমি অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত ভাবপ্রবণ। কারণ আমি বহুদিন ধরে শ্যামাপ্রসাদকে নিয়ে চর্চা, ভাবনা, চিন্তা করছি। আমি ওর জীবনীও লিখেছি, বাংলায় লিখেছি, ইংরেজিতে লিখেছি, ইংরেজিটা আবার হিন্দিতে ভাষান্তর করা হয়েছে। তার মাধ্যমে মানুষকে জানানো গেছে যে এই যে মানুষটি, তিনি পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, তার কত বড় অবদান ছিল, এবং সেই অবদান যে মানুষ ভুলে গেছে সেটা আমি খুব মানুষকে বোঝাবার চেষ্টা করেছি। বিশেষ করে যে 1947 সালে যখন অবিভক্ত বাংলা মুসলিম মেজরিটি এই হিসেবে, প্রদেশ হিসেবে জিন্না দাবি করেছিল, এবং নেহেরু প্রমুখ কয়েকজন তারা প্রায় পুরো অবিভক্ত বাংলাকে পাকিস্তানে দিয়ে দিতে রাজি ছিলেন। সেই সময় শ্যামাপ্রসাদ মুখার্জি অবশ্যই কংগ্রেসের সমর্থন নিয়ে, প্রদেশ কংগ্রেসের সমর্থন নিয়ে দাবি করেছিলেন যে না, ভারত বাংলাকে কাটতে হবে, এবং কেটে তার মধ্যে হিন্দু প্রধান অঞ্চলটাকে পশ্চিমবাংলা করে সেটাকে ভারতে জুড়ে দিতে হবে, সেটা পাকিস্তানে যাবে না। আজকে যে আমরা এখানে ভারতীয় নাগরিক হিসেবে, বাঙালি হিন্দু হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, সেটা এই মহাপুরুষটিরই কীর্তি। সেটা আমরা ভুলে গেছি, ভুলে যাওয়া উচিত ছিল না, সেটা আমি মানুষকে স্মরণ করে দিতে চাই। কিন্তু এই যে ঐতিহাসিক রায় বা এই যে রাজনৈতিক পট পরিবর্তন, একবারে এটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন? কারণ অনেকেই বলছেন 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে তো এটার কোনো হিন্ট বা ট্রেলার আমরা পাইনি। 2024 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে যারা ভোট দিয়েছিল তার মধ্যে প্রচুর যারা আসল ভোটার তারা ভোট দিতে পারেনি। অপরপক্ষে মৃত ভোটার ভোট দিয়েছিল, ভুতুড়ে ভোটার ভোট দিয়েছিল, ডুপ্লিকেট ভোটার ভোট দিয়েছিল, বাংলাদেশি ভোটার ভোট দিয়েছিল। এবার SIR করে এদের সব ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, এবং এবার যারা ভোট দিয়েছে তাদের সংখ্যা দেখেই বোঝা যায়, এবং যে তাদের উক্তি শুনেও বোঝা যায় যে এবার একেবারে যথাযথভাবে নির্বাচন হয়েছে। এই উক্তিগুলো কি আজ পর্যন্ত তুমি কোথাও বলতে শুনবে না কারুকে যে কোনো ভোটার বলেছেন না আমি ভোট দিতে পারিনি, বা আমার ভোটটা অন্য লোক দিয়ে গেছে, বা আমাকে ভয় দেখেছে। একটা দুটো ফলতার মতন জায়গায় ছাড়া যারা ভোট দেন না তারাও এবারে বেরিয়ে পড়ে, তারাও এবার বিজেপি তারাও এবার ভোট দিয়েছেন। কাকে ভোট দিয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু তারা ভোট দিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে যে এর মাধ্যমে আজকে হয়তো শ্যামাপ্রসাদ মুখার্জির নাম রোজ দুবেলা উচ্চারিত হচ্ছে না, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি যে চিন্তা ভাবনা করে গিয়েছিলেন তারই ভিত্তিতে এই পুরো ঘটনাক্রমটা চলেছে। আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের বুকে যেটা চিরাচরিত রাজনীতি, যে মুসলিম ভোট ব্যাংক যার হাতে থাকবে সেই ক্ষমতার অলিন্দে যেতে পারবে, সেই পারসেপশনটাকে বদলে দেওয়া গেছে, এবং হিন্দু একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, হিন্দুরা নিজেদেরকে অ্যাসার্ট করেছেন এই রায়টার মধ্যে? দেখো, কিছু মনে করো না, তোমরা সাংবাদিকরাই এ সমস্ত তথ্য বানিয়েছো বা এইসব থিওরি বানিয়েছো। মুসলিম ভোট ব্যাংক বলে কিছু ছিল না। এরা মমতা, বামপন্থী, কংগ্রেস এরাই এই মুসলিম ভোট ব্যাংক বানিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এখন এটা বোঝা গেছে যে মুসলিম ভোট ব্যাংক থাক বা না থাক, হিন্দুদেরও একটা ধৈর্য আছে। একটা সময় হিন্দুদের ধৈর্যচ্যুতি হয়, এবং সেটা এইবার হয়েছে। এই ধৈর্যচ্যুতির ফলে যেরকম নোংরা মুসলিম সাম্প্রদায়িকতা মমতা করছিল, এবং বামপন্থীরা এবং কংগ্রেস তাতে যেরকমভাবে মদন দিচ্ছিল, সায় দিচ্ছিল, সেটাকে মানুষ একেবারে অসহ্য মনে করে এবার ঢেলে বিজেপিকে ভোট দিচ্ছে। তার থেকে এটাই প্রমাণ হয় যে এই মুসলিম সাম্প্রদায়িকতা করা চলবে। এরকম ধৈর্যের বাদ হয়ে গেছে। এরকম আরও কিছু থিওরি তোমরা বানিয়েছো, যেমন নাকি পশ্চিমবঙ্গ একটা বামপন্থী রাজ্য। বামপন্থী রাজ্য আবার কি? তো বিজেপিকে ভোট দিলের থেকে প্রমাণ হয় যে এটা বামপন্থী রাজ্য। একদম বাজে কথা।
এরকম কিছুই নয়। মানে অনেক আসলে- myth busting হয়েছে। মিথ বাস্টিং হয়েছে। এই আসলে এই বামপন্থাটা পশ্চিমবাংলায় অনেক দিন ধরে চর্চা হচ্ছে, কারণ ওই 30-এর দশক থেকে যে এটা ছিল পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক আবহাওয়াটা ছিল, সেই আবহাওয়ার মধ্যে সাংস্কৃতিক এবং শিক্ষাগত জায়গাটা, এটা সাহিত্যগত জায়গাটা, এটা পুরো বামপন্থীরা কবজা করে নিয়েছিল, কংগ্রেস পুরো ছেড়ে দিয়েছিল এবং তার ফলে মানুষের মধ্যে বামপন্থা ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু এখন সোভিয়েত ইউনিয়ন উঠে গেছে, এখন চীন মাওবাদ ছেড়ে দেংবাদ আশ্রয় করেছে, বামপন্থীদের পায়ের তলায় মাটি চলে গেছে, অতএব বামপন্থার আর কোনো প্রশ্ন নেই। আর যেসব আছে সেগুলো তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। এই যে এতে মুসলমান ভোট ব্যাংককে তোয়াজ করা, তাদের নিয়ে নির্লজ্জ রাজনীতি করা, এই মানে জিনিসটা আপনি এটাতে বিশ্বাস করেন না যে আগে রাম পরে বাম, এটা যে এখনো যারা না ভাবছে? না, এগুলো বাজে কথা, এগুলো বাজে কথা। লোকের ধৈর্যচ্যুতি হয়েছে যে এই বাম যে শুধু একটা কারণে হয়েছে এমন নয়, মাল্টিপল কারণ। এই যে শুধু একটা কারণে এই বামপন্থা বা এই মুসলমান ভোটকে মুসলমান ভোট ব্যাংকে তোয়াজ করার ফলে যে শুধু বিজেপি এত ভোট পেয়েছে এমন নয়, আরও কারণ আছে, কিন্তু এটা একটা খুব বড় কারণ। একদম। এটা- তবে কথা, আমার মতে ব্যক্তিগতভাবে আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে এই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিচ্ছিলেন ধর্মতলায় কিছু সপ্তাহ আগে, নির্বাচনের আগে, এবং তখন তিনি একটা কথা বলেছিলেন যেটা অনেক মানুষকে কিন্তু খুব নাড়িয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন তাদের জন্যেই একটা কমিউনিটি তাদের হিন্দু সমাজকে আক্রমণ করে না, তারাই বাঁচিয়ে রেখেছেন, প্রোটেকশন দিয়ে রেখেছেন। কোথাও কি মনে করেন যে ওটা একটা টার্ন অ্যারাউন্ড হয়ে গেল এই নির্বাচন? এটা খুব নোংরা কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা একটা খুব নোংরা কথা। হ্যাঁ, যে আমরা আছি, মানে যেটা খোলসা করে বলা যায়, উনি বলেছিলেন যে আমরা আছি বলে মুসলমানদের থেকে তোমরা বেঁচে আছো, তাহলে মুসলমানরা তোমাদের কেলিয়ে কাঁঠাল পাকিয়ে দেবে। একেবারেই সাম্প্রদায়িক। একদম এই সাম্প্রদায়িক কথা। এতে একটা নিঃসন্দেহে একটা লোকের মধ্যে একটা প্রভাব পড়েছে। কিন্তু শুধু এইটাই নয়, আরও এতদিন ধরে যেরকমভাবে মুসলমান তোষণ করা হয়েছে, তোয়াজ করা হয়েছে, সেটা তো মানুষ চোখের সামনে দেখেছে। মানুষ দেখেছে যে কিভাবে তাদের চাকরি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিভাবে তাদের অন্য নানাভাবে করা হচ্ছে। শিক্ষায় সরকারি ব্যয় কমিয়ে মাদ্রাসা শিক্ষায় সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। যে রাজ্যে চাকরি নেই সেই রাজ্যে চাকরি বিক্রি, এটা তো অভাবনীয় একটা ওটা তো অন্য ব্যাপার, ওটা তো আছেই, ওটা তো অন্য ব্যাপার। কিন্তু মানে অন্য সমস্ত উচিত কাজ থেকে রাজ্যের টাকা সরিয়ে নিয়ে সেটা মাদ্রাসা শিক্ষায় ব্যয় করা, এর মতো নোংরা রাজনীতি, মুসলমান তোষণের রাজনীতি তুমি ভাবতে পারো? এগুলোর ফলে মানুষের ধৈর্যচ্যুতি হচ্ছে। সুতরাং এই যে একটা টেকটনিক শিফট, একটা ভূস্খলন যেটা আমরা বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এটা কি আপনি তাহলে মানেন যে দিস ইজ হিয়ার টু সে, মানে এই যে পরিবর্তনটা হলো এটা এখন চলবে, এই রাজনৈতিক পট পরিবর্তন? বিলক্ষণ পশ্চিমবঙ্গের মানুষ একবার বা একটা টার্ম কোনো দলকে রেখে ছেড়ে দেয় না। এটা বিজেপি আজকে ক্ষমতায় এসছে এবং বিজেপি ক্ষমতায় থাকবে এই 5 বছর, সামনের 5 বছরও ক্ষমতায় থাকবে। তারপরে মানুষ বিবেচনা করে দেখবেন কাকে ভোট দেবেন না এবং দেবেন। শেষ প্রশ্ন, যদি বিজেপি যেহেতু ক্ষমতায় আসছে, সেই ট্রেন্ড সবই বোঝা যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে সবার মাথায় এখন এটাই প্রশ্ন। দুদিন আগে পর্যন্ত ঘোরাফেরা করছিল যে কে ক্ষমতায় আসবে, এখন যখন সেটার ক্ল্যারিটি এসে গেছে তখন প্রশ্ন হলো কে মুখ্যমন্ত্রী হবে। আপনি খুব ভোকালি শুভেন্দু অধিকারীকে সমর্থন জানিয়ে এসেছেন এই কদিন ধরে। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় দাবিদার? আমি মনে করি শুভেন্দু অধিকারী যোগ্যতম। সমস্ত জিনিস হিসেব কিতাব করলে পরে শুভেন্দু অধিকারী যোগ্যতম। এখন শেষ পর্যন্ত কে হবে সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত করবে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি, বটে এমন একটা সময় তিনি রাজ্য সভাপতি ছিলেন যখন হয়তো বিজেপির এই বাড়বাড়ন্ত ছিল না, কিন্তু আজকে এই যে ঐতিহাসিক রায়, তার পেছনেও তথাগত বাবুর মতো মানুষদের অবদান, সেটা কিন্তু কখনোই ভুলে যাওয়া চলবে না। এবং সেই জন্যই আমরা আজ তাক বাংলার পর্দায় তাকে নিয়ে আসলাম, তার বক্তব্য, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য। ক্যামেরায় লিসনের সাথে ইন্দ্রজিৎ, আজ তাক বাংলা।